আমি রাজু আহমেদ, একজন এসি এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার এবং আমি ই-কমার্স ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩ বছরের উপরে কাজ করছি। তো আপনারা আমাকে একটু নিশ্চিত করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা? মেসেজ দিয়ে একটু জানাবেন প্লিজ। একটু ইনশিওর করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা? ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমাদের গত ক্লাসে কনটেন্টের বিষয়ে আলোচনা করেছিল যে আসলে কনটেন্ট কি, কত টাইপের কনটেন্ট হয় এবং এই কনটেন্টকে কিভাবে অপটিমাইজেশন করা হয় বা এসইও কন্টেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে রাইট করতে হয় সেটি আমাদের নীরব ভাই দেখিয়ে দিয়েছে এবং সে খুব সুন্দরভাবে বলে দিয়েছে। তো আমাদের আজকে নেক্সটের যে মডিউল 5 এর লেসন 2 যেটা আছে কনসেপ্ট কন্টেন্ট রাইটিং এন্ড অপটিমাইজেশনের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো কোয়ালিটি কন্টেন্ট, লেন্থ অফ কন্টেন্ট, আপডেট কন্টেন্ট এবং একটা কিওয়ার্ডকে ফোকাস করে কিভাবে একটা কন্টেন্টকে অপটিমাইজেশন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা বরাবরের মতনই আমরা রাব খাতায় চলে যাচ্ছি। এখানে গিয়ে আমাদের বিষয়গুলো লিখে নিচ্ছি আমরা। আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? একটা হলো কোয়ালিটি কনটেন্ট। কনটেন্টের লেন্থ, আপডেট কনটেন্ট, আর একটা হলো হাউ টু অপটিমাইজেশন of a how to optimization content by a keyword। আচ্ছা, একটা কিওয়ার্ড দ্বারা কিভাবে অপটিমাইজেশন করা যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এটা হলো আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের এবং মডিউল 5 এর শেষ ক্লাস। তো এখন দেখেন আমরা যখন আলোচনা করেছিলাম যে আসলে গুগল কিভাবে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কাজ করে সেখানে কিন্তু 4টে পয়েন্টে একই কথা বলা হয়েছিল। সেই কথাগুলো হচ্ছে এমন যে কনটেন্টটা কি হতে হবে, ইউনিক কনটেন্ট হতে হবে। কনটেন্টটা কি হতে হবে, ওয়েল ডেকোরেটেড কনটেন্ট হতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা হলো আমরা যে 10টা র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে কথা বলেছিলাম যে আসলে সার্চ ইঞ্জিনে কি কি র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো তা কাজ করে। সেইখানে 4টে কথাই শুধু কন্টেন্ট নিয়ে কথা ছিল, যে 4টে একটা হলো ওয়েল ডেকোরেটেড কন্টেন্ট, ওয়েল টার্গেটেড কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট, ইউনিট কন্টেন্ট এবং কোয়ালিটি কন্টেন্ট। তো এই এই যে বিষয়গুলো দেখেন, সার্চ ইঞ্জিন কিন্তু বারবার একটি কথাই বলতেছে যে আমরা যে যে কোনো একটা কিওয়ার্ডকে বা যে কোনো একটা কন্টেন্ট বা পিস অফ কন্টেন্টকে যখন আমরা র্যাঙ্কিং এ সার্চ ইঞ্জিনের টপে নিয়ে যাব তখন অবশ্যই আমাদের কি কোয়ালিটি মেনটেন করতে হবে, নট অনলি কোয়ান্টিটি। কোয়ান্টিটি আপনার থাকলে হবে না, সেই কোয়ান্টিটির কি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে দিতে হবে যা সার্চ ইঞ্জিনে বিভিন্ন ইউজাররা বা বিভিন্ন যারা বিভিন্ন তথ্য খুঁজতেছে তারা যাতে সেটা পড়ে উপকৃত হয় এবং সেটা পড়ার পরে তারা স্টে করতে পারে এবং আপনাকে আপনার এই পড়াটা থেকে কি তারা লাভবান হতে পারে। তবে সেই কন্টেন্টটা কি হবে, সেটা কোয়ালিটি কন্টেন্ট হবে বা মানে যে আপনি টার্গেট নিয়ে যে সার্চার্স বা যারা খুঁজতেছে তাদেরকে টার্গেট করে আপনি কন্টেন্ট জেনারেট করতেছেন বা কন্টেন্ট অপটিমাইজেশন করতেছেন, সেই জিনিসটা আপনার সুন্দরভাবে করতে হবে। তো সেটা সুন্দরভাবে করার জন্য আমাদের অবশ্যই কি কোয়ালিটি কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে। তো এখন আমরা দেখবো যে আসলে একটা কোয়ালিটি কন্টেন্ট কিভাবে জেনারেট করা যায়। যেহেতু আমাদের কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে আমরা কথা বলতেছি, অনেক ডিফিকাল্ট একটা বিষয়, কারণ দুইটা ক্লাসে সবকিছু করাও সম্ভব না। আহ, এই বিষয়টা নিয়ে কাজ করতে হলে মিনিমাম 10 থেকে 15 দিন আমাদের কাজ করতে হবে। অলরেডি আমরা আমাদের হোমওয়ার্কের কাজ শুরু হয়ে গেছে, সবাই কাজ করতেছে এবং অনেকে ভালো করছে। আজকে ক্লাসের শেষেও আমি দেখাবো কারা কি বিষয়ে পোস্ট করছে। খুব সুন্দর সুন্দর পোস্ট করতেছে এবং তাদের কন্টেন্ট রাইটিং স্কিলটা গ্রো করতেছে, ইনহেন্স দেয়ার রাইটিং স্কিল। থ্যাংক ইউ সো মাচ। তো এখন কোয়ালিটি কন্টেন্ট করার জন্য কয়েকটা প্রথমেই যে বিষয়গুলো করতে হবে যে আমরা যার জন্য কন্টেন্ট লিখবো অবশ্যই কি যে অনলাইনে যে কন্টেন্টের ডিমান্ড আছে, অনলাইনে যে কন্টেন্টের ডিমান্ড আছে আমরা সেই বিষয়ে কন্টেন্ট লিখবো। তার মানে আমাদের প্রথম যে কোয়ালিটি কন্টেন্টটা হতে হলে আমাদের কি করতে হবে যে ওয়েল টার্গেটেড কন্টেন্ট হতে হবে। তার মানে কি আমাদের যদি আমরা কোয়ালিটি কন্টেন্টের কথা চিন্তা করি, ওয়েল টার্গেটেড কন্টেন্ট,
জিনিসগুলো খুবই নতুন এবং আপনারা হয়তো এই বিষয়গুলো শুনছেন শুধু যে ওয়েল টার্গেটেড কন্টেন্ট। তো ওয়েল টার্গেটেড কন্টেন্ট কি? ওয়েল টার্গেটেড কন্টেন্ট হলো এমন একটা কন্টেন্ট যে কন্টেন্টটা আপনি খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য বা একটা নির্দিষ্ট বিষয়ের উপর সুন্দরভাবে আপনি গুছায় লিখবেন, সেটা হলো ওয়েল টার্গেটেড কন্টেন্ট। তো সেই ওয়েল টার্গেটেড কন্টেন্ট আপনি করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে কি করতে হবে? ফোকাস অন কিওয়ার্ড। ফোকাস অন কিওয়ার্ড। আপনার কি করতে হবে? কিওয়ার্ডের উপর ফোকাস করতে হবে। এখন সেটা কেমন কিওয়ার্ডের ফোকাস করবেন? যে আসলে আপনি যে কোনো একটা বিষয়ের উপর লিখবেন, সেই বিষয়টা সেই কিওয়ার্ডটা বা কি ধরনের কিওয়ার্ড, কি ধরনের শব্দ দিয়ে তারা খুঁজতেছে বা অনলাইনে খুঁজতেছে, এবং খোঁজার জন্য তারা কেন এটা বেশি সময় ধরে পড়তেছে, এটা কম সময় ধরে পড়তেছে। তো এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। যদি মনে করেন যে এখানে দেখেন আমি একটা কন্টেন্ট লিখতেছিলাম যে when to drink green tea for weight loss। ওই কোন সময় আসলে মানে আপনার ওয়েট লস করার জন্য গ্রিন টিটা খাওয়া হয় আর কি। তো এই বিষয়ে আমি একটা লিখতেছিলাম, তো আমি এখানে সার্চ করলাম এই বিষয়ে। সার্চ করলে দেখেন আমাকে অনেকগুলো কন্টেন্ট এখানে সিরিয়ালি দেখাচ্ছে, যে এরকম একটা কন্টেন্ট দেখাচ্ছে, তারপর এরকম আরেকটা দেখাচ্ছে, এরকম আরেকটা দেখাচ্ছে। তো এই কন্টেন্ট গুলো এইভাবে কেন দেখাচ্ছে, এর আগে আমি কথা বলেছি যে কেন, কিভাবে সিরিয়াল হয়, কিভাবে সিরিয়াল করে। তো এই যে আমি হোয়েন টু ড্রিঙ্ক গ্রিন টি ফর ওয়েট লস, মানে গ্রিন টির জন্য কখন এটা খাওয়া হয়, এটা নির্দিষ্ট একটা সার্চ ভলিউম আছে, এটা সার্চ ভলিউম হলো 500-র উপরে আছে। শুধু এত বড় একটা লং কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম 500-র উপর। এটা আমি অলরেডি করছি বা এটা নিয়ে কাজ করতেছি, এখন একটা কন্টেন্ট লিখতেছি আমি। আহ, এটার সার্চ ভলিউম 500, এবং এই 500-র উপরে যে কন্টেন্ট যে আছে, সেই কন্টেন্ট অলরেডি আমি এখানে লিখেছি 583টি, কিন্তু সর্বোচ্চ কন্টেন্ট আরো হবে এখানে, 1100-1200 কন্টেন্ট হবে। আর 20-25 মিনিট লিখলে এই কন্টেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়ে যে কন্টেন্ট আমি লিখতেছি, এই কন্টেন্টটা কিন্তু আমার ওয়েল টার্গেটেড কন্টেন্ট। কারণ কি? আমার এই কিওয়ার্ডটা আমার এই কিওয়ার্ডটা কি করে, এটা খুঁজে বের করা, যার সার্চ ভলিউম হচ্ছে আপনার 560-এর মতন সার্চ ভলিউম, যার কম্পিটিশন আছে 11, 11 কি 15 কম্পিটিশন মনে নেই আমার, এই দুইটা। তার মানে কি খুবই লো কম্পিটিটর। তার মানে কি আমি সার্চ ভলিউম 560 সার্চ ভলিউম পাইছি, কিন্তু তার কম্পিটিশন 11 থেকে 15। তার মানে কি আমি খুব সহজে এটাকে র্যাঙ্কিং করলে 560 জন থেকে হয়তো আমি 300-400 মান্থলি আমি কিন্তু একটা কিওয়ার্ড দেখে কি করতে পারবো, আমি এই ওয়েল টার্গেটেড কন্টেন্টটাকে টার্গেট করতে পারবো। তার মানে কি আমার একটা ফোকাস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে এই করতে হবে, এবং সেই কন্টেন্টটা আমাকে কিভাবে সাজাইতে হবে, সেই কন্টেন্টটা আমাদের কি সাজাইতে হবে। দেখেন কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে তাহলে আমি কি করব? এখানে কি করব? আমি কিওয়ার্ডের উপর ফোকাস করলাম। ফোকাস করার পরে এখানে আমি কি করলাম? মেক এ প্ল্যান। আমি একটা প্ল্যান মেক করলাম। মেক অ্যান মেক এ স্ট্রাকচার প্ল্যান বা কন্টেন্ট স্ট্রাকচার। মেক এ কন্টেন্ট স্ট্রাকচার প্ল্যান। তার মানে আপনি যখন কিওয়ার্ডটা আপনার সিলেকশন হয়ে যাবে, তখন কি করবেন, যে আপনি একটা স্ট্রাকচার প্ল্যান করবেন। স্ট্রাকচার প্ল্যানটা কেমন? সাপোজ এইখানে আপনি ধরেন যে আহ, প্রথমে কি লিখবেন, কন্টেন্টের শুরুতে প্রথমে যেটা হয় সেটা হলো কি আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন। এখন ইন্ট্রোডাকশনটা কেমন হবে? ইন্ট্রোডাকশন মনে করেন এখানে আপনার 150 থেকে বা 100 ওয়ার্ড থেকে আপনি 200 ওয়ার্ডের মধ্যে লেখার চিন্তা করবেন, যে 100 ওয়ার্ড থেকে আমি 200 ওয়ার্ডের মধ্যে কি করব, আপনার ইন্ট্রোডাকশনটা আপনি কমপ্লিট করবেন। তো আমরা কি পয়েন্ট প্ল্যানটা কিভাবে করব? ইন্ট্রোডাকশন থাকবে যার 100 থেকে 200 ওয়ার্ড হবে। এই ওয়ার্ডের মধ্যে অবশ্যই আমাদের প্লেসমেন্ট করতে হবে কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড কতগুলো জায়গায় প্লেসমেন্ট করব? তো দেখেন আমি সাধারণত রিকমেন্ড করি যে এখানে আপনারা একটা প্রাইমারি কিওয়ার্ড রাখবেন। যে প্রাইমারি কিওয়ার্ড থাকবে কয়টা? আপনার একটা। এখানে আপনারা একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করবেন, আর যদি সম্ভব হয় এলএসআই কিওয়ার্ড একটা দিবেন, ঢুকাই দিবেন। এলআইসি কিওয়ার্ড
একটা দিবেন। তার মানে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে এটা ঢুকাবেন। তবে হ্যাঁ, ইন্ট্রোডাকশন তাহলে কেমন হবে? দেখেন, আপনি যে বিষয়ে লিখবেন, মনে করেন এখানে আমি হোয়েন টু ড্রিঙ্ক গ্রিন টি ফর ওয়েট লস, মানে কখন গ্রিন টি খাওয়া হয় ওজন কমানোর জন্য। এখন যারা এই বিষয়ে খুঁজতেছে, যখন আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন, তখন কিন্তু আপনার এই ইন্ট্রোডাকশনটা একটা মজা দিতে হবে। যে মজাটা কেমন, যে প্রথমে একটা সুন্দর একটা ইনফরমেটিভ জিনিস দিতে হবে, যে জিনিসটা পড়ার পরে রিডার মনে করবে কি না, এখান থেকে আমি ভালো কিছু পাবো। যদি আপনার ইন্ট্রোডাকশনটা সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার রিডার আপনাকে কি করবে, ২-৩ লাইন পড়ার পরে, ১ লাইন পড়ার পরে সে চলে যাবে, আপনার আর ভিতরে সে ঢুকবে না। যদি আপনার ভিতরে না ঢোকে, তার মানে কি আপনার আর্টিকেলে সে স্টে করবে না, তার মানে কি তার কাছে কোয়ালিটিফুল মনে হয় না আর্টিকেলটা। এই জন্য সে কি করবে, লিড নিয়ে নিবে। যখন লিড নিবে, তখন অবশ্যই আপনার কি হবে, বাউন্স রেটটা বেড়ে যাবে। আর যখন বাউন্স রেট বেড়ে যাবে, তখন কি আলটিমেটলি আপনাকে সার্চ ইঞ্জিন রিকমান্ড করবে না, সার্চ ইঞ্জিন আপনাকে নিচে নামায় দিবে, রিকমান্ড করবে না। যখন যত ভিজিটর আপনার কন্টেন্টের উপর স্টে করবে বা আপনার ওয়েবসাইটে থাকবে, তত আপনার সার্চ ইঞ্জিন রিকমান্ড করবে যে না, এই কন্টেন্টগুলো ভালো, ভিজিটররা আছে, থাকতেছে, তারা পড়তেছে, সময় দিচ্ছে এখানে। তার মানে কি, তার মানে সার্চ ইঞ্জিন আপনাকে রিকমান্ড করবে এখানে। তার মানে ইন্ট্রোডাকশনটা হতে হবে খুবই মজাদার এবং মৌলিক বিষয়টা, মানে আপনি যে বিষয়ের যে ফোকাস কিওয়ার্ডটা নিছেন, সেই কিওয়ার্ডটার মূল বিষয়টা সুন্দরভাবে ইন্ট্রোডাকশনে ফুটিয়ে তুলবেন, এবং তার মধ্যে আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা ঢুকাই দিবেন। যদি পারেন, সেটা হলো ইন্ট্রোডাকশনের আহ, প্রথম ২য় লাইন বা প্রথম লাইনে আপনারা প্রাইমারি কিওয়ার্ডটা ঢুকাই দিতে পারেন, কারণ এটা আহ, খুব ভালো কাজে দেয় আর কি সার্চ ইঞ্জিনে। আর একটা এলআইসি কিওয়ার্ড বা ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং যে কিওয়ার্ড গুলো আছে বা রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে, তার একটা সিনোনিম জাতীয় বা আগে পাশে আপনার অর্থপূর্ণ একটা বা দুইটা শব্দ অ্যাড করে দিয়ে আপনি আর একটা কিওয়ার্ড বানাইতে পারেন। তবে হ্যাঁ, এই এলআইসি কিওয়ার্ড সংযুক্ত করার সময় অবশ্যই আপনারা দেখবেন যে এটা সার্চ ভলিউম কতটা আছে। যদি সার্চ ভলিউম আপনার মনে করেন ২০০-৩০০ থাকে, এটা কিন্তু একটা এক্সট্রা প্লাস পয়েন্ট আপনার জন্য, কারণ এই ভিজিটরটা আপনি কি এক্সট্রা ভাবে আপনি পাচ্ছেন। এই জন্য কন্টেন্ট মধ্যে এলআইসি কিওয়ার্ড গুলো সংযুক্ত করতে হবে। শুধু তাই না, ইভেন দ্যাট আপনার টাইটেলের মধ্যে, হেডিং এর মধ্যে, হেডিং এর মধ্যে, সাব হেডিং এর মধ্যে, এগুলোর মধ্যে কি আপনার এই বিভিন্ন কিওয়ার্ড গুলো ঢুকাইতে হবে। তো নেক্সট যেটা করতে হবে, সেটা হলো কি আপনার যে একটা হেডিং দিতে পারেন। এরপর ইন্ট্রোডাকশন দেওয়ার পর একটা কি হেডিং দিবেন আপনি। দেখেন, এখানে আমি একটা হেডিং দিয়েছি যে হাউ ডাজ গ্রিন টি ওয়ার্ক ফর ওয়েট লস। দেখেন, এখানে কি আমি একটা হেডিং দিয়েছি যে এখানে গ্রিন টিটা আসলে কিভাবে কাজ করে, যে গ্রিন টির যে আপনার যে এইগুলো আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, অ্যাকচুয়ালি সেগুলো কিভাবে কাজ করে, এই কথাটা বলা হয়েছে এখানে। যে আসলে এর মধ্যে এই যে ওয়েট লস, গ্রিন টি ওয়ার্কস ফর ওয়েট লস, এটার ভিতরে কি আমি গ্রিন টি যে ওয়েট লসটা করে সেই বিষয়টা আমি হেডিং এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার আপনারা যে সার্চ দেখেন যে হাউ ডাজ গ্রিন টি ওয়ার্কস ফর ওয়েট লস, এটারও একটা সার্চ ভলিউম আছে, এটারও পুরোটারও একটা সার্চ ভলিউম আছে। আবার আপনার আমার যে টার্গেটেড কিওয়ার্ডস যে গ্রিন টি ফর ওয়েট লস, এই গ্রিন টি ফর ওয়েট লস, সেই ওয়েট লসের বিষয় কি, এখানে আমরা কিওয়ার্ডটা কি করে দিয়েছি, এর মধ্যে হেডিং এর মধ্যে সংযুক্ত করে দিয়েছি। তার মানে কি, এরপরে কি করবেন আপনারা, একটা হেডিং দেওয়ার চিন্তা করবেন, যে হেডিং এর মধ্যে কি থাকবে, আপনার কিওয়ার্ডটা থাকবে, হেডিং উইথ কিওয়ার্ডস। একটা হেডিং দিবেন, সুন্দর মিনিংফুল হেডিং, এবং সেই হেডিং এর মধ্যে কি থাকবে, আপনার কিওয়ার্ডস থাকবে। তারপরে যেটা হবে সেটা হলো কি আপনার ডিসক্রিপশন। দেখেন, ডিসক্রিপশনে আপনারা যাবেন, তখন ডিসক্রিপশনটা কেমন হবে। এখন ডিসক্রিপশনটা যদি আপনারা এটা নিয়ে অ্যানালাইসিস করেন, তাহলে প্রথমে আপনাদের দেখতে হবে কি, যে এই যে আমরা যে এই বিষয়টা নিয়ে দেখতেছি, যে আসলে হোয়েন টু ড্রিঙ্ক গ্রিন টি ফর ওয়েট লস, তো এরকম দেখবেন অনেকগুলো রেজাল্ট দিছে এখানে আমাদের। রেজাল্ট গুলো আপনারা দেখতে পারেন, আহ, যে এরা আসলে কি পরিমাণ কন্টেন্ট লিখেছে। এই দেখেন, এখানে একজন লিখছে যে 6 বেস্ট টাইমস টু ড্রিঙ্ক গ্রিন টি, মানে সে বলছে 6টা টাইম সে দিয়ে দিয়েছে দিনের, যে দিনে কোন কোন টাইমে সে গ্রিন টি খেলে ওয়েট লসটা হবে। সে তারপরে সে ওইভাবে দেয় নাই, শুরু দিচ্ছে সে 6 টাইম গ্রিন টি খাওয়া যাবে এই বিষয়ে দিছে। তো এইখান থেকে কি, এখান থেকে আপনারা কন্টেন্ট গুলোর কোয়ালিটি দেখতে পারেন, যে এগুলোর কোয়ালিটি কেমন। সেই কোয়ালিটি দেখার পরে আপনারা
স্পিনিং করবেন না, কন্টেন্ট করতে কখনো স্পিন কন্টেন্ট লিখবেন না, নিজের মতন করে লিখবেন। যদি আপনার সে বিষয়ে অভিজ্ঞতা না থাকে সেই বিষয়ে নিজ কখনো সিলেকশন করবেন না। তো নিজ সিলেকশনটা আমি কথা বলবো, নিজ সিলেকশনটা আপনারা কিভাবে করবেন। তো তার মানে আপনি এরকম কয়েকটা কন্টেন্ট লিখবেন যে কন্টেন্ট গুলো আসলে কিভাবে দিছে, এরকম আপনার সরি আসে না কেন, এরকম আপনার অনেকগুলো কন্টেন্ট আছে। এই কন্টেন্ট গুলো আপনারা দেখবেন, দেখার পরে এই 10টা বা 12টা একটা লিঙ্ক দেখার পরে বা দ্বিতীয় পেজেও যেতে পারেন। আবার এই নিচে দেখবেন কিছু আপনার সার্চ বারের সাজেশন থাকে, এখান থেকে আপনারা সার্চ করে এখান থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যত কন্টেন্ট জেনারেট করেন পাশাপাশি একটু ফ্রি সময়ে চিন্তা করবেন যে যে দুই একটা কিওয়ার্ড, আরো দুই একটা কিওয়ার্ড, প্রতিদিন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। যারা এসইও নিয়ে কাজ করবেন প্রতিদিন 2-3টা করে কিওয়ার্ড নিয়ে কাজ করার চিন্তা করবেন। কারণ যত কিওয়ার্ড আপনি বের করতে পারবেন, কারণ কিওয়ার্ড হলো আপনার 70%। যখন আপনি কিওয়ার্ডটা আপনি সুন্দর একটা কিওয়ার্ড সিলেকশন করতে পারবেন, যার সার্চ ভলিউম আছে, যার কম্পিটিশন কম, তখন কি আপনি একটা কন্টেন্ট জেনারেট করতে পারবেন। কন্টেন্ট জেনারেট করা মানে কি আপনার 70% কাজ, কিওয়ার্ড সিলেকশন করা মানে আপনার 70% কাজ ওকে। আপনার 30% কাজ শুধু কি লিখতে হবে আর এসইও করতে হবে। যখন আপনি পোস্ট করবেন তখন এসইও করে দিবেন। এসইও করা খুব একটা বিষয় না। যখন আপনি কন্টেন্ট লিখবেন তখন আপনার কন্টেন্টের মধ্যে অনেক এসইও হয়ে যাবে। যে আপনি কতগুলো দেখেন এখানে আমরা কি কন্টেন্ট মধ্যে কি হেডিং এর মধ্যে আমরা কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি, প্রাইমারি কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি। তারপরে মনে করেন আপনার ইসের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে আমরা কন্টেন্ট ইসের মধ্যে আমরা কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি। তার মানে এখন ডেসক্রিপশনটা কেমন হবে, ডেসক্রিপশনটার এখানে আমরা একটা লেন্থ বলে কথা আছে যে লেন্থটা কেমন হবে। দেখেন কোনো কিছু লেন্থ আপনার যদি আপনি আমরা এখানে একটা কথা বলেছিলাম বা জিনিসটা কি ছিল এরকম, আহ, নিয়ে আসি পিকচারটা। যে আসলে কিওয়ার্ডের ডিফিকাল্টি কত থেকে কতর মধ্যে হলে এটা ইজি হয়। এই যে পোস্ট দিয়েছিলাম এটা, যে এই যে বিষয়টা যে 0 থেকে 14 মধ্যে ইজি, এটা 15 থেকে 29 স্টিল ইজি, তখন ইজি থাকে। 30 থেকে 49 পসিবল, এটা সম্ভব। আর 50 থেকে 69 এটা একটু হার্ড। আর যেগুলো বলছে এগুলো বেশি হার্ড। তো এই পর্যন্ত যেটা পসিবল এইটা পর্যন্ত আপনি যাইতে পারেন। কারণ এটা আপনি গেলে আপনার কন্টেন্টের কোয়ালিটি বা আপনি যদি মনে করেন যে আপনি 10x স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন, যে আসলে 10x স্ট্র্যাটেজি হলো একটা স্ট্র্যাটেজি, যে 10x স্ট্র্যাটেজি ইউজ করে কি করতে পারবেন আপনি আপনি এখানে কন্টেন্টটাকে র্যাঙ্কিং করাতে পারবেন। যদি আপনার এটা বিশ্বাস থাকে, আমি এগুলো আপনার 50 60 পর্যন্ত আমি র্যাঙ্কিং করাইছি, যেগুলো পুরাতন ওয়েবসাইট, সরি, যেগুলো পুরাতন ওয়েবসাইট, অনেক পুরাতন ওয়েবসাইট, সেগুলোতে আপনার এগুলা 60তেও র্যাঙ্কিং করানো যায়। আমি কন্টেন্ট লিখে র্যাঙ্কিং করাই দিয়েছি অনলি 3300 ওয়ার্ড, 3300 ওয়ার্ডের মধ্যে করায় আমি এটা র্যাঙ্কিং করাই দিয়েছি। এবং অনেক সার্চ ভলিউম, 90,000-এর মতন সার্চ ভলিউম যার ছিল, যার 90,000 সার্চ ভলিউম থেকে মোটামুটি আপনার 30,000 35,000 প্রতি মান্থলি, 35,000 সার্চ ভলিউম প্রতি মান্থলি সার্চ নিয়ে আসা, এই সার্চ ভলিউমটা অ্যাচিভ করা খুব কঠিন একটা বিষয়। 90,000 আপনার সার্চ ভলিউম, এখান থেকে 30,000 শুধু একটা কিওয়ার্ড দিয়ে নিয়ে আসা মানে কি আপনার একটা কিওয়ার্ডে আপনাকে বিজনেস দিচ্ছে, মনে করেন যে $500 $700 বিজনেস দিচ্ছে মান্থলি, খুব ভালো জিনিস। তো দেখেন ডিসক্রিপশনটা, এখন ডিসক্রিপশনটা আপনারা লেন্থ চিন্তা করবেন যে আসলে আপনার কম্পিটিটর কতগুলা মানে তার ডিসক্রিপশনটা কেমন, সে কি কি বিষয় বাদ দিয়েছে, সে কি কি বিষয় আমি অ্যাড করলে আসলে রিডার আরো সুবিধা পাইতো। তো এই বিষয়গুলো যে আসলে গ্যাপ গ্যাপ অফ কন্টেন্ট, গ্যাপ অফ কন্টেন্ট, কম্পিটিটর কন্টেন্ট। তো এইগুলোর আপনারা দেখবেন। তারপরে কি আপনারা এখানে কি করবেন, আপনারা পয়েন্ট কি করবেন, আপনার ব্রেকডাউন, পয়েন্ট ব্রেকডাউন করে নেবেন যে আসলে কি কি আমি পয়েন্ট পয়েন্ট ব্রেকডাউন করে নেবেন যে আসলে আমি কি কি পয়েন্ট নিয়ে কাজ করব। আগে আপনারা পয়েন্ট লিখবেন যে এই পয়েন্ট নিয়ে আমি কাজ করব। তো তারপরে ডিসক্রিপশনের যে বিষয়টা, এখন ডিসক্রিপশনের মধ্যে বডির মধ্যে অনেক রকম কন্টেন্ট আসবে। তো সেইগুলা কি ওইভাবে ধীরে ধীরে দিতে হবে। এখন কিওয়ার্ড প্লেসমেন্ট শুধু আমরা হেডিং এর মধ্যে দেখাইছি। এখন ডিসক্রিপশনের মধ্যে আসলে কিওয়ার্ডের প্লেসমেন্টটা কেমন হবে।
দেখেন ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড রিপ্লেসমেন্ট যেটা হবে, আপনারা কোথায় কিওয়ার্ড দিবেন সেটা মেইন বিষয় না, মেইন বিষয়টা এটাও আছে, মেইন বিষয় আছে, কিন্তু আপনারা মনে রাখবেন যে যে কিওয়ার্ড যে ডেনসিটি নিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে কিওয়ার্ড ডেনসিটিটা কেমন থাকা দরকার। আপনারা 1.5 থেকে 2% 2% কিওয়ার্ড ডেনসিটির বেশি করবেন না, এটা স্টাফিং হয়ে যাবে যদি আপনারা 2.5 থেকে 2% করেন। যদি আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায় গিগ তৈরি করা বা মার্কেটিং পারপোসের ডিসক্রিপশন লেখা, সেইখানে আপনারা 4-5% দিতে পারেন, বাট যখন আপনারা সার্চ ইঞ্জিনে বা নিজের ওয়েবসাইট ইউজ করবেন তখন 1.5 থেকে 2% দিবেন, কারণ হয়তো বা আপনারা 4%, 3%, 5% দিতে পারেন, কিন্তু একসময় এটা কি হবে, এটা প্যানালাইজড করে দিবে এবং এটাকে ব্যান করে দেওয়া হবে সার্চ ইঞ্জিন থেকে, আপনার তখন আর র্যাঙ্কিং হবে না। গুগল অ্যাডসেন্স থাকলেও আপনার সেটা বন্ধ করে দেওয়া হবে। তো তার মানে এই কিওয়ার্ড স্টাফিংটা করা যাবে না, আপনারা 1.5 থেকে 2% রাখবেন। আর কিওয়ার্ডের প্লেসমেন্টটা আপনারা আসলে আহ, এমন ভাবে রাখবেন যে যাতে পাশাপাশি না হয়, যাতে আপনার হয়তো বা 100 ওয়ার্ড 100 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ড ডিফারেন্স হয়, মানে 100 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ড পর পর একটা করে কিওয়ার্ড আসে, বা একটা এলআইসি কিওয়ার্ড আপনারা সংযুক্ত করতে পারেন সেখানে। আর আপনারা কি করবেন, আপনারা প্যারাগ্রাফ আকারে লিখবেন সব সময়। আপনারা কি করবেন, প্যারাগ্রাফ আকারে কি করবেন, আপনারা কন্টেন্ট গুলো লিখবেন। দেখেন এই যে এরকম ছোট ছোট করে আপনার আহ, এরকম আপনারা 3-4 লাইন করে করে আপনারা প্যারাগ্রাফ করে করে কন্টেন্ট গুলো লিখবেন। যেরকম 3-4 লাইন লিখবেন, লেখার পর আপনারা এটা দিয়ে আবার শুরু করবেন। এতে কি হয়, এতে রিডার পড়ে মজা পায়, কারণ অনেক বড় কন্টেন্ট যদি হয়, এমনি তো অনেক বড় কন্টেন্ট পড়তে চায় না মানুষ সাধারণত, কিন্তু অনেকে পড়ে। যখন আপনারা ছোট ছোট করে প্যারাগুলো লিখবেন তখন 3-4 লাইন বা 4 লাইন দেওয়ার পর একটা প্যারা দিয়ে দিবেন, এরকম 4 লাইন দেওয়ার পর একটা প্যারা দিয়ে দিবেন, তখন দেখবেন যে কন্টেন্টগুলো কি, কন্টেন্টগুলো পড়তে কি স্বাচ্ছন্দ্য বোধ করছে রিডার, কারণ রিডাবিলিটি হতে হবে। কারণ আপনি যে কন্টেন্ট লিখছেন সেটা হলো রিডারের জন্য আপনি লিখতেছেন, এটা সার্চ ইঞ্জিনের জন্য না, বা আপনার ওই র্যাঙ্কিং করানোর জন্য না। যে যদি রিডার পড়ে খুশি হয় তাহলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং হবে, তাছাড়া কিন্তু র্যাঙ্কিং হবে না। তার মানে কি, প্যারাগ্রাফটা আপনি কি লিখবেন, 4 থেকে 5 সেন্টেন্স। এটা কি করবেন, এই অনুযায়ী কি করবেন, আপনি ভাগ করবেন। আর এই বিষয়টা আমরা কি, আমরা কন্টেন্টের যে ফর্মুলাটা আছে সেই বিষয় নিয়ে কথা বলছি। একটা কন্টেন্ট রাইটিং করার জন্য বা কোয়ালিটি কন্টেন্ট ডেভেলপ করার জন্য আসলে আমাদের ফর্মুলাটা কেমন হওয়া উচিত, এই বিষয়ে। আর একটা বিষয় যে আপডেট, কন্টেন্টের আপডেট, সরি আপডেটের আগে আর একটা বিষয় আছে, সেটা হলো যে আপনার ম্যাক্সিমাম ওয়ার্ড কত হতে হবে, যে এখানে লেন্থ, ম্যাক্সিমাম ওয়ার্ডস। এখন যদি আপনারা নতুন কোনো কন্টেন্ট জেনারেট করেন, যে কন্টেন্টের কম্পিটিশন খুবই কম বা নাই হলে নাই, বা আপনারা চিন্তা করছেন কি ব্যাপার, অনেক কন্টেন্ট দেখা যাচ্ছে 200-র মধ্যে র্যাঙ্কিং হয়ে রয়েছে, তার মানে কি আমি যদি 220-30, আপনারা সর্বনিম্ন যে কন্টেন্টটা লেখার আপনারা সবসময় রিকমান্ড করে ওয়ার্ডপ্রেসের যে ব্লগগুলোতে, সেগুলো আপনার 300 ওয়ার্ডের কন্টেন্টগুলো, যে 300 ওয়ার্ডের নিচে কোনো কন্টেন্ট লেখা যাবে না। মোটামুটি 300 ওয়ার্ড কন্টেন্ট হলো, এটা হলো আপনার পারফেক্ট লেন্থটা। এই লেন্থটা হলো কি, পারফেক্ট লেন্থ। কিন্তু যদি আপনারা র্যাঙ্কিং করাতে চান সেটা কিন্তু আপনার অন্য বিষয়, এটা হলো আপনার কি মিনিমাম, সরি ম্যাক্সিমাম না, এখানে মিনিমাম কথাটা আসবে। আপনারা মিনিমাম, আপনারা এখানে মিনিমাম কন্টেন্ট লিখবেন 300 ওয়ার্ড, সর্বনিম্ন মিনিমাম 300 ওয়ার্ডের আপনারা কন্টেন্ট লিখতে পারবেন, এর নিচে কখনোই কন্টেন্ট লিখবেন না। সেটা হয়তো বা কোনো কম্পিটিশন নাই, আপনি অনেক কিওয়ার্ড পাবেন যে কিওয়ার্ডের কোনো কম্পিটিশনই নাই, তখন আপনার মনে হতে পারে দূর, কোনো কম্পিটিশন নাই, আমি 200 ওয়ার্ড লিখে রেখে দিলাম না। 200 ওয়ার্ড লিখবেন না, আপনারা 300 ওয়ার্ড লিখবেন, 300 ওয়ার্ড লেখার চেষ্টা করবেন। আর একটা সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এই যে আমরা কন্টেন্ট জেনারেট করার মাঝখানে একটা জিনিস ভুল করি, সেটা হলো ইন্টারনাল লিঙ্কিং। এখন ইন্টারনাল লিঙ্কিং বলতে যে আপনি আন্দাজে একটা লিঙ্কিং দিয়ে দিবেন, ইন্টারনাল লিঙ্কিং বলতে কি, যে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, দেখেন এটাই ঢুকি আমরা, দেখেন এই যে ক্যাফেইন, এখানে ক্যাফেইনের কথাটা বলছে, এখানে যদি আমরা ক্লিক করে কোথায় নিয়ে যাই দেখি, দেখেন
এই হেলথ লাইনে নিয়ে যাচ্ছে, মানে এই একই একই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে কি ব্যাকে যাই আমরা আবার, দেখেন এই ক্যাফিনে ক্লিক করলে একই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে কি এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। এখানে কিন্তু এমনি এমনি লিঙ্কটা ইচ্ছা বসায় দিল হয়ে গেল না, এটা করা যাবে না। আপনার লিঙ্কিং গুলো ন্যাচারালি ভাবে বসাইতে হবে। যে ইন্টারনাল লিঙ্কিং একটা অপরচুনিটি, দেখেন এই ক্যাফিনের উপর কিন্তু একটা ব্লগ হয়। শুধু এই ক্যাফিন নিয়ে কি হয়, একটা ব্লগ হতে পারে যে হোয়াট ইজ ক্যাফিন, হাউ ডাজ ইট ওয়ার্ক অন আওয়ার বডি, যে আসলে ক্যাফিনটা কি এবং ক্যাফিন আমাদের বডিতে কিভাবে কাজ করে। এই বিষয়ে আমি জানি, আমি যেহেতু রসায়নের স্টুডেন্ট এবং আমি বায়োকেমিস্ট্রি লিখি এবং মোটামুটি আহ, এরকম প্রজেক্টে কাজ করছি অনেক। আমি অনেক কাজ করছি এগুলো নিয়ে, আপনার বায়োকেমিস্ট্রি নিয়ে অনেক লেখালেখি করছি, এখনো লেখালেখি করি, ভালো লাগে আমার এটা লিখতে। তো তার মানে কি দেখেন ক্যাফেইনের বিষয়টা, যে এটা কিন্তু একটা লিঙ্কিং সুযোগ। তার মানে কি আপনি আরেকটা পোস্ট করতে পারছেন বা আপনি আরেকটা কিওয়ার্ডের কি আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন যে আপনি একটা কিওয়ার্ড এখানে বিল্ড করবেন। দেখেন ওরা আরেকটা কি করছে, আরেকটা পোস্ট এখানে কি করেন, দেখেন একই ওয়েবসাইট, এটা একই ওয়েবসাইট, এটা একই ওয়েবসাইট, কিন্তু এটার পোস্ট হলো হোয়াট ইজ ক্যাফে অ্যান্ড ইট ইজ গুড অর ব্যাড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো অথবা খারাপ। তো এই বিষয়ে তারা কি একটা পোস্ট করছে, কিন্তু এখানে কি করছে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং তারা করে দিচ্ছে। তার মানে কি আপনারা যখন কন্টেন্ট লিখবেন তখন আপনারা চিন্তা করবেন যে এর মাঝখানে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করা যায় নাকি। এই ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করার চিন্তা করবেন। অনেকে এমনি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, দিয়ে সবুজ বাতি জ্বালায় দিচ্ছে, ইওস্টেসিওর সবুজ বাতি জ্বালায় দিচ্ছে, জ্বালায় দিয়ে মনে করতেছে হয়তো বা আমার এসিওটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে, আসলে এটা এসিও হয় নাই। আপনার অলওয়েজ ন্যাচারাল লিঙ্কিং বা টেক্সচুয়াল কন্টেক্সচুয়াল যে লিঙ্ক বিল্ডিং গুলো আছে এগুলোও কিন্তু আপনার ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। তো এই ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং হলো গিয়ে একটা অপরচুনিটি। কিসের অপরচুনিটি দেখেন, এখানে কি কি অপরচুনিটি আপনি পাবেন। এখানে আপনি অপরচুনিটি পাবেন একটা কিওয়ার্ডের, একটা পোস্টের, অথবা পেজের, একটা ব্লগের, নতুন একটা ব্লগ, মানে নিউ ওয়ান ব্লগ আপনি কিন্তু আবার রাইট করতে পারবেন। এটা কিন্তু একটা অপরচুনিটি। কিসের, একটা কিওয়ার্ডের অপরচুনিটি, আপনি একটা কিওয়ার্ড বের করতে পারবেন আর একটা নিউ ব্লগ আপনি এক্সটাবলিশ করতে পারবেন। আর এই জিনিসগুলো সবসময় ন্যাচারালি ইন্টারনাল লিঙ্কটা, যখন আপনারা হয়তো বা একটা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করবেন, ইন্টারনাল লিঙ্ক তৈরি করবেন মানে একই ওয়েবসাইটে আর একটা লিঙ্ক তৈরি করবেন, যে ওটা রিডাইরেক্ট হয়ে একই ওয়েবসাইটে যাবে, তখন সেটা আপনি ন্যাচারালি ভাবে তৈরি করবেন। আপনারা ওই দেখিয়ে যে আমরা এখানে একটা কন্টেন্ট লিখতেছিলাম, যে এখানে যে এই যে কন্টেন্টটা যেটা, যে আসলে কখন আসলে ওয়েট লসের জন্য গ্রিন টি পাওয়া হয়। তো এইখানে যদি আমি দেখি তাহলে এখানে কিন্তু আমি অনেক ইন্টারনাল লিঙ্ক তৈরি করতে পারবো। দেখেন আগে ইন্টারনাল, এই দেখেন এখানেও কিন্তু ক্যাফেইন বিষয়টা আছে। তো আমি কিন্তু ক্যাফেইন নিয়ে কিন্তু এখানে একটা ইন্টারনাল লিঙ্ক দিতে পারি, আছে ক্যাফেইন নিয়েও লেখা আছে, যে ব্লগের জন্য লেখা হচ্ছে ক্যাফেইন নিয়ে লেখা আছে। আমি কিন্তু ইচ্ছা করলে লিঙ্ক দিতে পারি, কিন্তু বেশি লিঙ্ক দেওয়া যাবে না। লিঙ্ক দিতে হবে আপনার যেখানে আসলে খুবই দরকার, যেখানে আসলে লিঙ্কটা আসলে মানুষ ক্লিক করার দরকার হতে পারে। কারণ হয়তোবা একজন গ্রিন টি পান করবে বাট সে ক্যাফিন সম্পর্কে জানে না, সে না জানে তো আসলে আর পান করা তার উচিত না। তখন তার মনে হতে পারে না আমি একটু ক্যাফেইনটা সম্পর্কে একটু জেনে আসি 5 মিনিটে। সে তখন কি করতে পারে, আপনার ক্যাফেইনে আপনার ক্লিক করে দেখতে পারে যে আসলে ক্যাফেইন সম্পর্কে কি লেখা আছে, কি কি বিষয় লেখা আছে। তার মানে কি, তারপরে দেখেন এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যে ইন্টারনাল লিঙ্ক কিভাবে দিতে পারি দেখেন। আচ্ছা ওয়েট লস তো অনেক উপায় হইতে পারে। তো সেই উপায়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে ওয়েট লসের, ধরেন ফ্যাট বার্নিং, ফ্যাট ইনক্রিজিং, তারপরে এখানে ফ্যাট বার্নিং একটা কথা আছে, এই যে ফ্যাটস ফ্রম ইউর বডি, আচ্ছা ফ্যাট বার্নিং বলে একটা এখানে ওয়ার্ড থাকার কথা, যাই হোক। আচ্ছা এখানে নাই। এবার পড়লে পরে বা আপনি লেখার পরে আপনি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আমি একটা লিঙ্ক দিতে পারবো। উম, খাওয়ার আগে পরে, আচ্ছা আচ্ছা এরকম পড়লে আপনার পাওয়া যাবে আর কি, দেখা যায় লিঙ্ক পাওয়া যায় যে আসলে এই বিষয়ে এই যে এখানে ওয়েট লস বাই ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম,
এই যে হেলথ ফর ওয়েট লস, এইগুলো দিয়ে আপনি নতুন আর একটা কি করতে পারেন, একটা ব্লগ লিখতে পারেন। এগুলো আপনার অপরচুনিটি, ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং এর আলাদা আলাদা একটা অপরচুনিটি দিবে আপনাদের এইভাবে। তো আপনারা যখন কর্মে আপনার কন্টেন্ট যখন ফরমেশন বা ফর্মুলা যখন আপনারা করবেন, তখন অবশ্যই প্যাটার্নটা তৈরি করে নেবেন। যে প্যাটার্নটা তৈরি করার পরে এই দেখেন এখানে ডিসক্রিপশনে আমি জাস্ট এখানে বলে দিয়েছি যে ব্রেকডাউনটা কিভাবে হইতে পারে। যদি এখন আমরা ডিসক্রিপশনে ব্রেকডাউনটা দেখি, দেখেন দেখেন ডিসক্রিপশনের ব্রেকডাউন, ইন্ট্রোডাকশন আমরা দিয়ে দিয়েছি, আর ডিসক্রিপশনের ব্রেকডাউনটা আমরা এখনো করি নাই, এটা এখন করে দেখাচ্ছি। দেখেন আমরা যখন লিখলাম যে আপনার কি আহ, যে যে আসলে গ্রিন টিটা কখন খাওয়া হয় ওয়েট লসের জন্য, ইন্ট্রোডাকশন আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে কি এখানে আমরা একটা হেডিং দিয়েছি, তার মানে এখানে আপনারা হেডিং দেওয়ার চিন্তা করবেন যে এখানে কি একটা হেডিং, পরে এই ডিসক্রিপশনে কি একটা হেডিং দিবেন। তো হেডিং হেডিং দিলেন, হেডিং দেওয়ার পরে নিচে আসলেন, নিচে আসার পরে যে এখানে আপনার আরেকটা হেডিং দিবেন, মনে করেন এটা হেডিং টু দিলেন, হেডিং টু দিলেন। যদি এখন হেডিং টু দেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা হেডিং টু বা এখানে যদি আমরা হেডিং থ্রি দেই, আচ্ছা এখানে টি দিয়ে দেই, এখানে মনে করেন আপনার হেডিং টু দিলেন আপনি, আহ, তো এই হেডিং টু আবার যদি আবার হেডিং টু দেন আপনি, আচ্ছা আপনি আরেকটা হেডিং টু দেন এদিকে, হেডিং টু মনে করেন এরকম হেডিং টু বলতে আপনি আপনার হেডিং থ্রি, অনেকে দেখা যায় যে তার হেডিংটা অপটিমাইজেশন করার জন্য এখানে হেডিং টু দিচ্ছে, হেডিং ওয়ান দিচ্ছে। দেখেন আপনারা কিভাবে কোন পরিবেশ এটা দিবেন, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি আরো কিছু কন্টেন্ট লিখেছিলাম, কন্টেন্ট গুলো থেকে দেখাচ্ছি। কন্টেন্টটা যেন কি বিষয় ছিল ভুলে গেছি, আচ্ছা গ্রিন টি বিষয় নিয়ে, আচ্ছা গ্রিন টি এটা কন্টেন্টটা কোথায়, টি, আচ্ছা যে মাচা ট্রি, শ্যাডো কাল্টিভেটেড যে মাচা ট্রি গুলো আছে, দেখেন এটা আমি গতকাল লিখে শেষ করছি লেখাটা। আচ্ছা দেখি তো ওয়েবসাইটে পোস্ট করা আছে নাকি, যে আমরা এইখানে দেখেন এগুলা সবই আমি কি হেডিং টু ইউজ করছি। এখন দেখেন যে আপনারা ক্লাসিফিকেশনের সময় যদি চিন্তা ভাবনা করেন যে এরকম যে আমরা হেডিং টু বা হেডিং থ্রি কিভাবে দেব, আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাই যে কন্টেন্টের প্যাটার্নটা আসলে কেমন হবে। মনে করেন যে আমরা এসইও নিয়ে কাজ করতেছি, এসইওর তো অনেক প্রকারভেদ আছে এখানে। তো এইখানে মনে করেন কি করবেন, আপনি হেডিং থ্রি নিয়ে আসবেন, আপনি হেডিং থ্রিটা অপটিমাইজেশন করবেন। দেখেন এই হেডিং টু যে বিষয়টা থাকবে, এখানে মনে করেন আপনার থাকলে হলো লোকাল এসিও, সরি লোকাল নাম টেকনিক্যাল এসিও দিলাম বা অন পেজ এসিও দিলাম। এটা মনে করেন অন পেজ এসিও দিলাম, যে আমি হেডিংটা দিলাম কি অন পেজ এসিও, এটা হেডিং টু। আবার এটা কি দিলাম, এটা অফ পেজ এসিও দিলাম। এখন আমি চাচ্ছি হেডিং থ্রি অপটিমাইজেশন করি। দেখেন যখন আপনি অন পেজ এসইওটা দিবেন, যখন এই অন পেজ এসইও এর ভিতরে আপনি হেডিংটা নিয়ে আসবেন, হেডিং থ্রিটা, তখন আপনি কি দিতে পারেন, এখানে কি দিতে পারেন অন পেজ এসইও এর মধ্যে কি থাকতে পারে, অন পেজ কিওয়ার্ড রিসার্চ বা অন পেজ ফোকাস কিওয়ার্ডটা থাকতে পারে, যে আসলে অন পেজ ফোকাস কিওয়ার্ডটা কি, এটা কিন্তু থাকতে পারে অন পেজ ফোকাস কিওয়ার্ড। কারণ অন পেজের জন্য ফোকাস কিওয়ার্ডটার একটু আলাদা সিস্টেমটা। বা এখানে দিতে পারেন অন পেজ কি ইমেজ, ইমেজ অপটিমাইজেশন। এই অন পেজ এসইওর মধ্যে কি থাকতে পারে, ইমেজ অপটিমাইজেশন। দেখেন কারণ অন পেজের মধ্যে কি ইমেজ আছে না, ইমেজটা আছে। আবার অন পেজের মধ্যে কিন্তু টেকনিক্যাল এসইওর কথাটাও আছে, আচ্ছা টেকনিক্যাল কথাটা আমরা বাদ দিলাম, বা এখানে আপনারা আরটা দিতে পারেন। এটা কি আপনারা হেডিং থ্রি, এটা হেডিং থ্রি দিয়ে দিতে পারেন।
এখন যদি হেডিং 4 দিয়ে দেন তাহলে কি করবেন দেখেন, একটু বিষয়টা চিন্তা করেন, ক্লাসিফিকেশন চিন্তা করেন যে আসলে আহ, আহ, মনে করেন একটার পর আর একটা আসছে, আর একটার আন্ডারে আর একটা, এরকম বিষয়টা। তার মানে কি, আবার যদি সিম্পল ভাবে চিন্তা করেন দেখেন, এসইও, যদি এসইও কে আমরা ভাগ করি কি হয়, যে এটা বিভিন্ন টাইপের এসইও হয়। ওয়ান পেজ এসইও, মনে করেন এটা হেডিং 1 দিলেন, এটা হেডিং 2, কারণ হেডিং 3 দিয়ে একটা অপটিমাইজেশন করবেন যে ওয়ান পেজ এসইও এর মধ্যে কি পেজ এসইও, এটাকে আহ, আপনি এসএসএল দিতে পারেন, বা ফাস্ট স্পিড স্পিড দিতে পারেন, বা ফাস্ট লোডিং দিতে পারেন। এইগুলা কি এসএসএল, এটা কি অন পেজ এসএসএল এর মধ্যে, এটা হেডিং 3, এটা হেডিং সরি, এটা হেডিং 3 2, এটা 1। তো তার মানে কি, এইভাবে আপনারা ক্লাসিফিকেশন করবেন। তার মানে একটার ভিতরে যেমন অন পেজ এসইও যদি আমরা হেডিং 2 মনে করেন অন পেজ এসইও, হেডিং 3 আমরা অপটিমাইজেশন করব, তাহলে কি কি আসতে পারে এখানে, যে ব্যাকলিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইও। দেখেন, লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইও, তার মানে কি আপনারা এইটার ভিতরে কি করতে পারেন, আপনারা এটা H3 ট্যাগ দিয়ে এটা অপটিমাইজেশন করতে পারেন। তো H3 বা H4 অপটিমাইজেশন করার জন্য আপনারা কখনোই আনইথিক্যাল প্র্যাকটিস করা যাবে না। এটা কি আপনার সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে, যে আপনি আসলে H3টা যে অপটিমাইজেশন করতেছেন সেই অপটিমাইজেশনটা ঠিক আছে নাকি, সেটা আপনারা কি করবেন, এটা করে নেবেন। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, এখন ডিসক্রিপশন যে অপটিমাইজেশন কি, ডিসক্রিপশন অপটিমাইজেশন আপনারা এরপরে হেডিংটা অপটিমাইজেশন করবেন, হেডিং গুলো অপটিমাইজেশন করবেন। তারপরে এরকম ভাবে কি আপনারা আহ, এখানে মনে করেন যে আপনি হেডিং দিলেন, হেডিং দেওয়ার পরে এখানে হয়তো বা আপনি টার্গেট করলেন যে আপনি কতগুলো ওয়ার্ড লিখবেন, হয়তো বা 200 বা 300 একটা ওয়ার্ড চিন্তা করলেন। মনে করেন আপনি মনে করেন 10 রিভিউস লিখবেন, যে প্রোডাক্টের 10 রিভিউস লিখবেন। তো তিনটা 10টা প্রোডাক্টের যখন রিভিউ, সিম্পল সিম্পল প্যাটার্ন, একদম সিম্পল প্যাটার্ন, যে আপনি কি লিখবেন, মনে করেন আপনি একটা টাইটেল দিই, আমরা মনে করেন একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্টের মনে করেন যে 10 বেস্ট মোবাইল, 10 বেস্ট আইফোন রিভিউ। মনে করেন যে আপনি আইফোনের রিভিউ লিখবেন, যে 10 বেস্ট আইফোন রিভিউস। তো আপনি রিভিউস যখন লিখবেন তখন দেখেন, তার মানে 10টা আপনি এরকম প্যাটার্ন তৈরি করে নেবেন, যে আমি এই হেডিং এ একটা আইফোনের নাম দিলাম বা সিরিজের নাম দিলাম, এখানে আমি 200 ওয়ার্ড লিখলাম। এইভাবে আপনি আরেকটা ঠিক করলেন, এখানে আরেকটা আসলেন, এখানে আরেকটা হেডিং দিলেন, হেডিং দিয়ে কি করলেন, এটা আপনার লিখলেন, এটা আপনি 200 ওয়ার্ড লিখলেন, এটা আপনি 200 ওয়ার্ড লিখলেন, এবং এই ওয়ার্ডগুলোর ভিতরে কি করলেন, আপনার এটা প্লেসমেন্ট করলেন। And দেখেন, কন্টেন্ট লেখার জন্য যে ফর্মুলা বা যে স্ট্র্যাটেজি বা যে কোয়ালিটি কন্টেন্ট ডেভেলপমেন্ট করার জন্য আপনার চিন্তা করা হয়, সেটা আসলে বিভিন্ন টাইপের হতে পারে। আহ, মনে করেন সেটা ডিপেন্ড করবে আপনার আসলে আপনি কি টাইপের কন্টেন্ট লিখতে চাচ্ছেন, যে আপনি হয়তো বা রিভিউ কন্টেন্ট লিখবেন, নাকি কোনো আপনি ইনফরমেশনাল কন্টেন্ট লিখবেন। কারণ আমি যত কন্টেন্ট লিখি, রিভিউ কন্টেন্ট খুব কম লিখি, যেগুলো সেলস করা হয় সেগুলো রিভিউ কন্টেন্ট লেখা হয়, তাছাড়া ইনফরমেটিভ সব কন্টেন্ট লেখা হয় ই করার জন্য। তো আপনারা কন্টেন্ট লেখার জন্য জাস্ট নর্মাল জিনিসগুলো চিন্তা করবেন, কারণ আপনারা অলরেডি কন্টেন্ট লেখা শুরু করছেন, অনেকেই ভালো কন্টেন্ট লিখতেছেন। তো আপনারা জাস্ট এতটুকু ফলো করবেন এবং একটা প্যাটার্ন বা একটা স্ট্রাকচার ফলো করবেন। দেখেন এরকম ভাবে কি, এরকম একটা প্রোডাক্ট, এখানে আর একটা প্রোডাক্ট, এইভাবে কি আপনি যদি 10টা প্রোডাক্ট লেখেন, দেখবেন আপনার 2000 কন্টেন্ট হয়ে যায়, 2000 কন্টেন্ট লিখতে আপনার একদিনে আরামে হয়ে যাবে। এইভাবে কি করবেন, আপনারা এরকম ভাবে প্যাটার্ন তৈরি করে নেবেন, প্যাটার্ন তৈরি করে নিয়ে সেই প্যাটার্নের উপর কি করবেন, জাস্ট আপনার জিনিসগুলো আপনি লিখতে থাকবেন, এবং লেখাটা কতটা শ্রুতিমধুর হয় সেটা আপনারা দেখবেন। আর অবশ্যই লেখার মাঝখানে আপনারা ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং নিয়ে চিন্তা করবেন না। আপনার লেখাটা কার জন্য লিখবেন, যারা সার্চ করছে বা যারা পড়বে তাদের জন্য লিখবেন, খুব সহজ সরল ভাষায় লিখবেন। যখন আপনি লেখার মাঝখানে আপনি বারবার পড়তে থাকবেন, তখন দেখবেন যে আপনি এই ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং এর আপনার অপরচুনিটি গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর আরেকটা বিষয় যেটা, সেটা করা উচিত, সেটা হলো যে আপনার কন্টেন্ট লেখার সময় যে রিলেটেড কোশ্চেন গুলা, যে বিভিন্ন যে বিষয়ে লিখছেন, যে কোশ্চেন এবং অ্যান্সার গুলো কি কি হতে পারে, নিজে নিজে নিজেকে আপনি নিজে প্রশ্ন করবেন, নিজেই অ্যান্সার দেওয়ার চিন্তা করবেন।
দেখবেন যে আপনার এইখান থেকে অনেক ভালো একটা ধারণা চলে আসবে। থ্যাংক ইউ সবাইকে। আজকে এ পর্যন্ত আমাদের ক্লাস।